আজকে আলোচনা করব ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আর্টিকেল 20 সম্বন্ধে। আগের ভিডিওগুলোতে আমি মৌলিক অধিকারের বিভিন্ন আর্টিকেলগুলো আলোচনা করেছি। আজকে আলোচনা করব আর্টিকেল 20 নিয়ে। আর্টিকেল 20-তে যে অধিকার বলা হয়েছে বা যে অধিকারের কথা বলা হয়েছে তা হলো, কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে যে সময়ে সে অপরাধটি করছে বা করেছে সেই সময়ে আইনে যে শাস্তির কথা বলা হয়েছে সেই শাস্তি তাকে প্রদান করতে হবে, তার বেশি শাস্তি তাকে প্রদান করা যাবে না। অপরদিকে সেই ব্যক্তি যদি একই অপরাধ করে থাকে সেই একই অপরাধের জন্য তাকে দুবার শাস্তি প্রদান করা যাবে না। অপরদিকে তাকে তার অপরাধের জন্য নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এই বিষয়গুলো আর্টিকেল 20-তে বলা হয়েছে। আর্টিকেল 20-র ফিলোসফি আর্টিকেল 21 দ্বারাই অনুপ্রাণিত, অর্থাৎ আর্টিকেল 21-এ যেটা বলা হয়েছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেই রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে মর্যাদা প্রদান করবার জন্য আর্টিকেল 20-তে বিশেষ কিছু অধিকারের কথা বলা হয়েছে। তো সেই বিস্তারিত আলোচনা করার পূর্বে আর্টিকেল 20 বিভিন্ন ক্লজে কি বলা হয়েছে সেই বিষয়গুলো আলোচনা করব। আর্টিকেল 20 ক্লজ 1-এ বলা হয়েছে, নো পার্সন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স except for violation of a law in force at the time of commission of the act charged as an offence, nor be subjected to a penalty greater than that which might have been inflicted under the law in force at the time of the commission of the offence. তাহলে এই ক্লজটিতে দুটো অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ ব্যক্তি যখন অপরাধ করে থাকবে সেই সময়ে যে আইনটি রচিত হয়েছে বা সেই সময়ের যে আইনটি বলবৎ রয়েছে সেই আইন ভঙ্গ করে থাকলে পরে তাকে শাস্তি দেওয়া হবে। অপরদিকে বলা হয়েছে আইনে বর্ণিত যে শাস্তি সেই শাস্তির পরিমাণ অনুযায়ী তাকে শাস্তি দিতে হবে, তার বেশি শাস্তি তাকে প্রদান করা যাবে না। অপরদিকে নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দি সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স, অর্থাৎ ক্লজ 2-তে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একটি অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধের জন্য তাকে দুবার শাস্তি প্রদান করা যাবে না। ক্লজ 3-তে বলা হয়েছে, নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি এ উইটনেস এগেনস্ট হিমসেলফ, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না। তাহলে আর্টিকেল 20-তে যে অধিকারগুলো বলা হলো তাতে যেটা রয়েছে তা হলো, যে আইনটি বলবৎ রয়েছে সেই আইন ভঙ্গ করলে তাকে শাস্তি দিতে হবে, অর্থাৎ নতুন কোনো আইন রচনা করে তাকে শাস্তি দেওয়া যাবে না। অপরদিকে আইনে বর্ণিত যে শাস্তির পরিমাণ সেই পরিমাণ শাস্তি তাকে দিতে হবে, তার বেশি তাকে শাস্তি দেওয়া যাবে না। অপরদিকে একই অপরাধের জন্য ব্যক্তিকে দুবার শাস্তি দেওয়া হবে না। এছাড়া ক্লজ 3-তে বলা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্যদানে বাধ্য করা যাবে না। আর্টিকেল 20 ক্লজ 1-এ অভিযুক্ত ব্যক্তিকে এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লয়ের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করা হয়েছে। এক্স পোস্ট ফ্যাক্টো ল হচ্ছে সেই ধরনের ল যা নতুন করে রচনা করা হবে, রচনা করে তার এফেক্ট অতীত সময় থেকে প্রদান করা হবে এবং শাস্তির পরিমাণ বাড়িয়ে দেওয়া যেতে পারে। যেটা অতীতে কোনো অপরাধ করে রয়েছে সেই অপরাধের জন্য নতুন আইনের ভিত্তিতে তাকে শাস্তি প্রদান করা হবে। এই ধরনের বিভিন্ন প্রভিশন যদি থেকে থাকে তাহলে সেই ধরনের ক্রিমিনাল লয়ের এগেনস্টে আর্টিকেল 20 ক্লজ 1 অভিযুক্ত ব্যক্তিকে সুরক্ষা প্রদান করবে। এছাড়া কতগুলো বিষয় আর্টিকেল 20 ক্লজ 1-এ যেটা সুরক্ষিত হয়েছে তাতে বলা হয়েছে, দি প্রহিবিশনস আন্ডার আর্টিকেল 20 ক্লজ 1 is only for a conviction or sentence but not trial procedure, অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে সেই অভিযুক্ত হওয়ার প্রসিডিওর এবং তার যে শাস্তি ঘোষণা হওয়া সেই সংক্রান্ত বিষয়গুলোতে তিনি সুরক্ষা পাবেন, কিন্তু ট্রায়াল প্রসিডিওরের যে পদ্ধতিগুলো বা ট্রায়াল চলাকালীন সময়ে আদালতকৃত যে পদ্ধতি অবলম্বন করা হয়ে থাকে সেই পদ্ধতিগুলোর এগেনস্টে তিনি কোনো সুরক্ষা পাবেন না।
অপরদিকে আর একটি বিষয় এক্ষেত্রে সুরক্ষিত হয়েছে, যেখানে বলা হয়েছে আর্টিকেল 20 ক্লজ 1 ডাজ নট গ্র্যান্ট এনি সিটিজেন এ রাইট ফর এনি প্রসিডিওর অ্যাডপ্টেড বাই দি কোর্ট। অর্থাৎ ট্রায়াল চলাকালীন সময়ে আদালত কর্তৃক যদি কোনো প্রসিডিওর গ্রহণ করা হয়ে থাকে যেটি পূর্বে ছিল না, বর্তমানে সংযুক্ত করে থাকে, বা নতুন কোনো ধরনের প্রসিডিওরকে সংযুক্ত করে, সেই প্রসিডিওরের এগেনস্টে তিনি কোনো সুবিধা পাবেন না। তাহলে যে বিষয়টি সুরক্ষা প্রদান করেছে আর্টিকেল 20 ক্লজ 1 সেটি হলো একমাত্র যদি ব্যক্তি কনভিক্টেড হন এবং তিনি যদি সাজাপ্রাপ্ত হন, তাহলে তিনি সেই সাজাপ্রাপ্ত হওয়া এবং অভিযুক্ত হওয়ার ক্ষেত্রে আর্টিকেল 20 ক্লজ 1 এর দ্বারা কিছু সুরক্ষা পেয়ে থাকেন। এবং যে বিষয়গুলিতে তিনি সুরক্ষা পাবেন না সেটি হলো কোনো ট্রায়াল যদি চলতে থাকে সেই চলাকালীন সময়ে যে পদ্ধতি কোর্টের মাধ্যমে অবলম্বন হয় বা কোনো প্রসিডিওর যদি কোর্ট অ্যাডপ্ট করে থাকে সেই ক্ষেত্রে তিনি কোনো সুরক্ষা পাবেন না। এই কনসেপ্টটি বা আর্টিকেল 20 ক্লজ 1 এর যে কনসেপ্টটি সেটি গৃহীত হয়েছিল বা সেটি ধারণা প্রদান করেছিলেন আমাদের সংবিধানের উপদেষ্টা BN রাও, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত একটি দর্শন। এবার আমরা আলোচনা করব আর্টিকেল 20 ক্লজ 1 সংক্রান্ত বিভিন্ন কেস ল নিয়ে, যেখানে RS যোশী ভার্সাস অজিত মিলস লিমিটেড এখানে বলা হয়েছে only against punishment governed by the criminal procedure court, not against preventive detention। অর্থাৎ এই যে প্রোটেকশন আর্টিকেল 20 ক্লজ 1 এ প্রদান করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যে ক্ষেত্রে এই প্রোটেকশনগুলো পেয়ে থাকবেন তিনি শুধুমাত্র ক্রিমিনাল প্রসিডিওর কোর্টের যে বিষয়গুলো রয়েছে তার দ্বারা যে শাস্তি তিনি পেতে পারেন সেই বিষয় থেকে তাকে সুরক্ষা প্রদান করা হয়েছে। কোনো প্রিভেন্টিভ ডিটেনশন জনিত কোনো প্রবিধানের বিরুদ্ধে তিনি কোনো সুরক্ষা এই আর্টিকেল 20 ক্লজ 1 এর দ্বারা পাবেন না। এখন প্রশ্ন আসতে পারে প্রিভেন্টিভ ডিটেনশন জিনিসটা কি? এক্ষেত্রে আলোচ্য বিষয় যেটি হলো সেটি ডিটেনশন দু রকমের হয়ে থাকে, একটি পিউনিটিভ ডিটেনশন, একটি প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন কোনটিকে বলা হয়? যখন অপরাধ করার জন্য কোনো ব্যক্তিকে আটক করা হয়ে থাকে সেটি হলো পিউনিটিভ ডিটেনশন। আর অপরদিকে প্রিভেন্টিভ ডিটেনশন অর্থাৎ অপরাধ ভবিষ্যতে ঘটতে পারে বা ঘটাতে পারে এই ভাবনা থেকে যখন তাকে ডিটেন করে রাখা হয় সেই ধরনের ডিটেনশনকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। এক্ষেত্রে আর্টিকেল 20 ক্লজ 1 একমাত্র পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রেই সুরক্ষা প্রদান করে থাকে নাগরিককে। ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস সুকুমার এই কেস লটিতে বলা হয়েছে এ ল রেট্রোস্পেক্টিভলি চেঞ্জেস দি প্লেস অফ ট্রায়াল অফ অ্যান অফেন্স ফ্রম এনি পার্টিকুলার কোর্ট টু এনি ট্রাইব্যুনাল লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ইজ নট হিট বাই আর্টিকেল 20 ক্লজ 1। অর্থাৎ ট্রায়াল চলাকালীন সময় সেই কেসটি যদি এক কোর্ট থেকে অন্য কোর্টে স্থানান্তরিত হয় বা এক কোর্ট থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নাগরিক এই সুরক্ষা আর্টিকেল 20 ক্লজ 1 এর দ্বারা যে সুরক্ষা প্রদান করা হয়েছে সেই সুরক্ষার ভিত্তিতে তিনি এখানে কোনো অধিকার ভোগ করবেন না। অপরদিকে রতনলাল ভার্সাস স্টেট অফ পাঞ্জাবে বলা হয়েছে ইফ অ্যাকিউজড পারসন বেনিফিটেড ফ্রম এনি রেট্রোস্পেক্টিভ ল দ্যাট ল মে বি ভ্যালিড। অর্থাৎ নতুন যে আইন রচিত হয় বা পুরনো আইন যদি সংশোধিত হয়ে কোনো প্রভিশন সংযুক্ত হয়, যে প্রভিশনের দ্বারা অভিযুক্ত ব্যক্তি যদি উপকৃত হয় তাহলে সেই সংশোধিত অংশটি ভ্যালিড হিসেবে ঘোষণা করা যেতে পারে বা ঘোষণা করা হবে। কেদারনাথ ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসটিতে বলা হয়েছে পানিশমেন্ট শুড বি ইম্পোজড অ্যাজ পার এক্সিস্টিং প্রভিশন অফ ল হুইচ আর এক্সিস্টেড অ্যাট দি টাইম অফ অফেন্স কমিটেড। অর্থাৎ এখানে বলেই দেওয়া হয়েছে যে শাস্তি প্রদান করা হবে যে বলবৎ রয়েছে যে আইনটি বা যে আইনটি বর্তমানে কার্যকর রয়েছে সেই আইনের ভিত্তিতেই তাকে শাস্তি দিতে হবে। তাহলে আর্টিকেল 20 ক্লজ 1 এ বিভিন্ন কেস লগুলো স্টাডি করে বা বিভিন্ন কেস লগুলো আলোচনা করে যে বিষয়গুলো জানা গেল সেটি হলো গিয়ে অভিযুক্ত ব্যক্তি একমাত্র পিউনিটিভ ডিটেনশনের ক্ষেত্রেই অধিকার ভোগ করে থাকে, প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে তার কোনো অধিকার তিনি ভোগ করতে পারেন না। অপরদিকে আরও বিষয় যেটি জানা গেল সেটি ট্রায়াল চলাকালীন সময়ে যে এরিয়া অফ ট্রায়াল সেটা পরিবর্তন হলে পরে সেক্ষেত্রে কোনো অধিকার তিনি পাবেন না। অপরদিকে যদি সংশোধিত আইনে অভিযুক্ত ব্যক্তি উপকৃত হন তাহলে সেই সংশোধিত আইনটি ভ্যালিড হিসেবে ঘোষণা করা হবে। অপরদিকে
যে পানিশমেন্ট প্রদান করা হবে সেই পানিশমেন্টটি এক্সিস্টিং লয়ের ভিত্তিতেই পানিশমেন্ট দেওয়া হবে। তো এই বিষয়গুলি আমরা আর্টিকেল 20 ক্লজ 1 থেকে জানতে পারি। আর্টিকেল 20 ক্লজ 2 এতে ব্যক্তিকে ডাবল জিওপার্ডির এগেনস্টে প্রোটেকশন দেওয়া হয়েছে, অর্থাৎ এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান করা হবে না। এই ডক্ট্রিনটি অ্যাকচুয়ালি ছিল ইংলিশ কমন লয়ের একটি অংশ, যেটি 5th অ্যামেন্ডমেন্ট ইউএস কনস্টিটিউশনে সংযুক্ত হয়েছিল 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং যেটি পরে ভারতবর্ষের সংবিধান প্রণেতারা এই দর্শনটিকে ভারতবর্ষের সংবিধানে সংযুক্ত মৌলিক অধিকারে সংযুক্ত করেছে, যেখানে বলা হয়েছে নো ওয়ান শুড বি ট্রাইড টুয়াইস ইন রেসপেক্ট টু দি সেম ম্যাটার, অর্থাৎ একই বিষয়ে কোনো ব্যক্তিকে দুবার তার বিচার করা যেতে পারে না, অর্থাৎ একই অপরাধের জন্য তিনি দুবার শাস্তি ভোগ করতে পারেন না। এই সংক্রান্ত যে কেস লগুলো রয়েছে সেটি হলো থমাস দাস ভার্সাস স্টেট অফ পাঞ্জাব। এখানে বলা হয়েছে টু গেট বেনিফিট আন্ডার আর্টিকেল 20 ক্লজ 2 3 কন্ডিশন টু বি ফুলফিল, অর্থাৎ 3টে কন্ডিশন তাকে অবশ্যই ফুলফিল করতে হবে আর্টিকেল 20 ক্লজ 2 এর সুবিধা ভোগ করতে গেলে। কন্ডিশনগুলো কী কী? টু বি অ্যাকিউজড, অবশ্যই তাকে অভিযুক্ত হতে হবে। নাম্বার 2 প্রসিকিউশন রানিং, অবশ্যই তাকে যে প্রসিকিউশন প্রসিডিওর সেটা চালু হতে হবে। পানিশমেন্ট ভার্ডিক্ট, অর্থাৎ অবশ্যই সেই প্রসিডিওর চলার পরে তার এগেনস্টে আদালত থেকে পানিশমেন্টের বিষয়টি ঘোষণা করা হবে। ইফ অল 3 হ্যাভ কমপ্লিটেড দেন অনলি ওয়ান ক্যান ক্লেম বেনিফিট আন্ডার আর্টিকেল 20 ক্লজ 2, অর্থাৎ এই 3টে কন্ডিশন যদি ফুলফিল হয় তবেই আর্টিকেল 20 ক্লজ 2 এর যে প্রোটেকশান সেই প্রোটেকশানটা তিনি পাবেন। মকবুল হোসেন ভার্সাস স্টেট অফ বোম্বে, এতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দ্যাট দ্য ডাবল জিওপার্ডি প্রিন্সিপাল শুড নট কভার এগেনস্ট নন জুডিশিয়াল ভার্ডিক্ট, অর্থাৎ বিভিন্ন নন জুডিশিয়াল যে বিচারগুলো হয়ে থাকে বা নন জুডিশিয়াল যে জাজমেন্টগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কোনো ধরনের ডাবল জিওপার্ডির যে সুবিধা সেই সুবিধা ভোগ করা যাবে না। এক্ষেত্রে একটি উদাহরণের মাধ্যমে সেটি বোঝানো যেতে পারে। কোনো একজন চাকরিজীবী ব্যক্তির এগেনস্টে যদি ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হয় এবং সঙ্গে সঙ্গে যদি ক্রিমিনাল প্রসিডিওর শুরু হয়, তাহলে সেক্ষেত্রে আদালত কর্তৃক তিনি যেমন ক্রিমিনাল অফেন্সের জন্য সাজা পাবেন, অপরদিকে ডিপার্টমেন্টের প্রসিডিংয়ের মাধ্যমে তিনি তার চাকরি হারাতে পারেন। অর্থাৎ একই ব্যক্তি একই অপরাধের জন্য দুবার শাস্তি পেতে পারেন, একবার জুডিশিয়াল পানিশমেন্ট, অপরদিকে নন জুডিশিয়াল পানিশমেন্ট হিসেবে তার চাকরি চলে যাওয়া বা প্রমোশন আটকে যাওয়া। এই বিষয়গুলিকে এক্ষেত্রে বলা হয়েছে যে ডাবল জিওপার্ডির মধ্যে কিন্তু এই নন জুডিশিয়াল যে সেগমেন্টের যে শাস্তির কথা বলা হয়েছে সেই নন জুডিশিয়াল সেগমেন্টের শাস্তির কথা কিন্তু সংযুক্ত হয়নি, অর্থাৎ ব্যক্তি ক্রিমিনাল যে অফেন্স সেই ক্রিমিনাল অফেন্সের জন্য তিনি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য তিনি যে বিচার বিভাগের দ্বারা সাজা পেয়েছেন সেই সাজা তিনি ভবিষ্যতে সেই বিচার বিভাগের দ্বারা পুনরায় ওই একই শাস্তির জন্য পাবেন না। কিন্তু তার মানে এই নয় যে তিনি নন জুডিশিয়াল কোনো শাস্তির মুখে যদি তিনি পড়েন তাহলে সেই শাস্তিটা সেক্ষেত্রে বলবৎ হবে না, এমন কথা বলা হয়নি। অর্থাৎ নন জুডিশিয়াল পানিশমেন্ট তাকে অবশ্যই দেওয়া যেতে পারে, সঙ্গে জুডিশিয়াল পানিশমেন্ট। আর্টিকেল 20 ক্লজ 3-তে বলা হয়েছে সেলফ ইনক্রিমিনেশনের বিরুদ্ধে নাগরিক প্রোটেকশন পেয়ে থাকবে, অর্থাৎ নেমে টেনে টোরের অ্যাকুসারে সিপসাম, যার মানে নো ম্যান ইজ বাউন্ড টু অ্যাকিউজ হিমসেলফ and cannot be forced to be a witness against himself or to produce evidence against himself, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এবং নিজের বিরুদ্ধে যে এভিডেন্স সেটার জন্য তাকে বাধ্য করা যাবে না। অপরদিকে আর্টিকেল 20 ক্লজ 3 যে অধিকার, সেই অধিকার পেতে তাকে যে 3টি কন্ডিশনকে ফুলফিল করতে হবে, সেই 3টি কন্ডিশন হলো তার প্রথম কন্ডিশন দেয়ার শুড বি চার্জ ফর অফেন্স, অর্থাৎ তার বিরুদ্ধে অবশ্যই অভিযোগ থাকতে হবে। দেয়ার শুড বি প্রেশার টু প্রডিউস এভিডেন্স এগেনস্ট সেলফ, অর্থাৎ তার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে সাক্ষ্য প্রমাণ জোগাড় করার জন্য তার নিজের বিরুদ্ধে, সেটা একটা তথ্য থাকতে হবে। অপরদিকে দি এভিডেন্স শুড বি ইউজড এগেনস্ট সেলফ ইন দ্যাট ম্যাটার, এবং সেই সাক্ষ্য প্রমাণটি তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এর তথ্য থাকতে হবে। অর্থাৎ এই 3 ধরনের কন্ডিশন ফুলফিল হলে তবেই আর্টিকেল 20 ক্লজ 3 অনুযায়ী তিনি অধিকার ভোগ করে থাকবেন। আর্টিকেল 20 ক্লজ 3 বিভিন্ন কেসগুলো আলোচনা করা হয়েছে।
নন্দিনী শতপথী ভার্সাস PL দানিতে বলা হয়েছে দেয়ার ওয়াজ এ টাসেল বিটুইন আর্টিকেল 20 clause 3 and section 179 of Indian Penal Code, and the apex court held that refusing to answer the question was protected under article 20 clause 3 and therefore would not attract charge of section 179 of the IPC. অপরদিকে বলা হয়েছে সেকশন 161 of CRPC 1974 along with section 25 and 26 of Evidence Act 1872 also complement article 20 clause 3 as they state that refusing to answer self-incriminating questions is permissible while evidence with self-incriminating may not be admissible in court. অপরদিকে স্টেট অফ বোম্বে ভার্সাস কাঁথিকালু অগাধ এই কেস লটিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দ্যাট প্রোডাকশন অফ হ্যান্ডরাইটিং ফর ম্যাচ giving medical specimen and thumb impression may not be categorized as self-incriminating evidence against self and therefore shall not be protected under article 20 clause 3. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে মেডিকেল স্পেসিমেন এবং থাম ইমপ্রেশন এই যে তথ্য এই যে দুটো বিষয় সেলফ ইনক্রিমিনেশনের এভিডেন্স হিসেবে ধরা হয় না এবং সেই জন্য এই দুটি বিষয় আর্টিকেল 20 clause 3 অনুযায়ী প্রোটেক্টেড নয়। অপরদিকে স্টেট অফ অন্ধ্রপ্রদেশ ভার্সাস শ্রীমতী ইনাপুরি পদ্মা এই কেস লড়িতে বলা হয়েছে necroanalysis does not violate article 20 clause 3 to the extent that the person undergoing such test is not compelled to do so, rather it is done with consent of the person who has full knowledge of such test. অর্থাৎ এই কেস লটিতে বলা হয়েছে ন্যাক্রোঅ্যানালাইসিস আর্টিকেল 20 clause 3 দ্বারা প্রোটেক্টেড নয়, অর্থাৎ ন্যাক্রোঅ্যানালাইসিস করার আগে যেহেতু অভিযুক্তের সম্মতি নিয়েই করা হয় তাই সেক্ষেত্রে সেটি আর্টিকেল 20 clause 3 কে অ্যাট্রাক্ট করে না।